জাতিসংঘে মাননীয় প্রধান উপদেষ্টার আমন্ত্রণে অতিথি হয়ে এসেছেন রাজনৈতিক দলের নেতা, এসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 3 দলের নেতারা আসছেন। এবং আমরা যেটি দেখলাম যে পুরো ঘটনার আমরা ভিডিও চিত্রও দেখলাম যে ডক্টর ইউনূস তার সরকারি প্রতিনিধিদের সাথে শান শওকতে মানে যথাযথ প্রটোকলের সাথে বেরিয়ে গেলেন এয়ারপোর্ট থেকে। অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিনিয়র রাজনীতিবিদ, বিএনপি মহাসচিব, তার সাথে আছেন এনসিপির দুজন নেতা আখতার, তাকে তো ডিম মারা হলো, তাসনিম যারা অকথ্য ভাষায় গালাগালির শিকার হলেন, একরকম এতিম অসহায়ের মতো এয়ারপোর্ট ছাড়ছিলেন। এটি আসলে আপনার একটু বিশ্লেষণ জানতে চাই, এটি কেন হলো, এটি কেমন বার্তা দিল? ধন্যবাদ। এর দুটো দিক আছে, কেমন? একটা হচ্ছে পলিটিক্যাল প্রোটেস্ট। আমেরিকার রাজনীতিতে পলিটিক্যাল প্রোটেস্ট এটা একটা গৃহীত ব্যবস্থা। যেমন আজকে মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প সাহেব নিউ ইয়র্কে এসছেন, ভাষণ দিচ্ছে, সারা শহর জুড়ে প্রোটেস্ট, এবং পুলিশও গ্রেফতার করছে, কোথাও কোথাও সামান্য দুর্ঘটনা ঘটেছে। ফলে প্রোটেস্টটা আমেরিকান পলিটিক্যাল কালচারের একটা অবিচ্ছেদ্য অংশ। কিন্তু পলিটিক্যাল প্রোটেস্ট মানে ভ্যান্ডালিজম না। এর আগে আমরা দেখেছি যে বাংলাদেশ কনসুলেট ভবনে আক্রমণ হয়েছে, ভবনের দরজা সামান্য ভাঙা হয়েছে, ফলে পুলিশও ব্যবস্থা গ্রহণ করছে, মানে পুলিশই অ্যাকশন পর্যন্ত যেতে হয়েছে। কেন এটা হলো? একটা তো ব্যাখ্যা হচ্ছে এই যে যারা দায়িত্বে ছিলেন দায়িত্ব পুরোপুরি পালন করেননি। এর আগের ঘটনা দেখেছি আমরা, কনসুলেট থেকে সময় মতো পুলিশকে জানানো হয়নি। আমাদের তথ্য উপদেষ্টা নিজেই বলেছেন যে তার জানা মতে যখন আক্রমণ হচ্ছে তখনও পুলিশকে ফোন করা হয়নি। স্থানীয় একজন বাংলাদেশি আমেরিকান ফোন করে পুলিশকে 911 কল করে পুলিশকে ডেকেছেন। ফলে ব্যর্থতাটা পুরোপুরি কনসুলেটের কর্মাধ্যক্ষের বা যারা এর সঙ্গে যুক্ত তাদের। একই ঘটনা এখানে ঘটেছে। এখানে একটা বড় রকম মিসকমিউনিকেশন হয়েছে। আমরা যেটা জানি না এটা ইচ্ছাকৃত কিনা না ঘটে গেছে। মিসকমিউনিকেশনটা কি, যে বলা হয়েছিল যে ডেলিগেশন বেরোবে গেট 8 নম্বর গেট দিয়ে, কিন্তু বেরিয়েছে 4 নম্বর গেট দিয়ে। এখন তিনি 4 নম্বর গেট দিয়ে বেরোবেন এ কথা কনসুলেট সবার জানার কথা। এটা একটা চার্টার্ড প্লেন নয়, এটা কমার্শিয়াল ফ্লাইট, এবং এই ফ্লাইটটা 4 নম্বরই নামে আমরা জানি, সবাই জানে, এটা নতুন কোনো ব্যাপার নয়। তারপরও 8 নম্বর কেন বলা হলো? আর 2 নম্বর, বিএনপি বা এনসিপি সমর্থকরা 8 নম্বর জানলো, অথচ আওয়ামী লীগ কি করে 4 নম্বর জানলো? ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে বিমানের ভেতরে, মানে এয়ারপোর্টের ভেতরে আওয়ামী লীগের সমর্থকরা ছিলেন, তারা ফোন করে জানিয়েছেন এবং সে কারণে সে খবর নিয়ে তারা মিছিল করেছে। আর বিএনপির কাছে কোনো ফোন ছিল না। তাই তো, এটা না, কিন্তু ফোন ছিল না, কিন্তু কথা হচ্ছে যে যারা ভেতরে ছিল তাদের মধ্যে কেউ কেউ বোধ করি আওয়ামী সমর্থক, ফলে এই ঘটনা ঘটেছে। আপনি ঠিকই বলেছেন, অকথ্য ভাষায়, বিশেষ করে জারাকে দেখেছি আমরা খুব কুৎসিত ভাষায় ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়েছে। আক্তারকে তো ডিম ছড়াই হয়েছে। এর আগে আমরা দেখেছি জ্যাকসন হাইটস এর আগের দিন কুত্তা কুত্তা বলে তাকে গাল দিয়েছে সব আওয়ামী লীগের নেতারা। এখন ঘটনাটা ঘটলো, এর সিগনিফিকেন্সটা কি? আমার চোখে কিন্তু এটা একটা উইন উইন সিচুয়েশন দুপক্ষের জন্যই। আপনাকে ঠাট্টা মনে হবে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে দুপক্ষই জিতেছে এই রাজনৈতিক সংঘর্ষের ফলে। কেন? 1 নম্বর, আওয়ামী লীগ কি চায়? আওয়ামী লীগ চায় এটা দেখাতে যে ইউনূস সরকার প্রত্যাখ্যাত, ইউনূস সরকার অবৈধ, তার বিরুদ্ধে দেশ জুড়ে এবং বিদেশেও প্রোটেস্ট হচ্ছে। দেখো আমরা প্রোটেস্ট করছি, এবং এখন আমরা অন্য কথাই বলছি না, শুধু ইউনূসের বিরুদ্ধে প্রোটেস্ট নিয়ে কথা বলছি। আমরা কত বড় প্রোটেস্ট হয়েছে দেখো। ফলে এটা খুব বড় ভিক্টরি একটা আওয়ামী লীগের। অন্যদিকে সরকারি দল কি বলছে, যে এই দলটি একটি ষড়যন্ত্রকারী না, একটা টেরোরিস্ট অর্গানাইজেশন। দেখো নিউ ইয়র্কে প্রবাসে যেও তারা এই সমস্ত কাণ্ড করছে। ফলে তাদের যে দেশের ভেতরে তাদের রাজনীতি যে আমরা নিষিদ্ধ করেছি বা রেস্ট্রিক্ট করেছি, বা তার দলের নিষিদ্ধ দাবি উঠেছে, একদম অযৌক্তিক নয়। কারণ এই দল যদি ক্ষমতায় আসে, ক্ষমতার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়, তাহলে তার ডিসরাপটিভ হবে। ফলে আওয়ামী লীগও উইন করলো, আমাদের ইউনূস সাহেবও উইন করলো। আমি এইভাবে ব্যাপারটা দেখছি। যারা আসলে হামলার শিকার হলেন, হেনস্থার শিকার হলেন, মির্জা ফখরুল বা তার যে দল বিএনপি, বিশেষ করে বিএনপির কথাই জানতে চাইবো, তারা তো প্রধান দল, দেশের একটি অন্যতম। তাদের কি হলো? ডক্টর ইউনূসের সরকার উইন করলো, আওয়ামী লীগ উইন করলো, আর বিএনপি? আমি বিএনপিকেও ভাবছি যে
সরকারের সঙ্গে তারা যুক্ত হইতে এসছেন, তারা তো ভিন্ন একটা বডি নয়। কিন্তু এটা ইন্টারেস্টিং ব্যাপার, এই যে 4টি দলের বা 3টি দলের লোকরা এসছে, এরা সব ইউনুসের সঙ্গে সংযুক্ত হয়ে এসছেন। ফলে আক্রমণটা শুধু ইউনুসকে নয়, আক্রমণটা তার সঙ্গে যারা সঙ্গীদের উপরেও, এবং ভিক্টরিটাও তাদের সবারই একটা কমন গুণ। একথা প্রমাণ করা যে আওয়ামী লীগ একটি সন্ত্রাসকারী, একটি একটি আইন শৃঙ্খলা ভঙ্গকারী দল, যাদেরকে কোনোভাবেই রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে রিইনভাইট করা যাবে না। ফলে সে ঠিকই আছে। ফখরুল সাহেব নিজে কি বলেছেন, উনি স্বীকার করেছেন যেটা মিসকমিউনিকেশনের ব্যাপার। উনি গতকাল সাংবাদিকদের বলেছেন, এবং উনি টুইটও করেছেন। তো এটা খুব ব্যক্তিগতভাবে ব্যাপারটা তিনি নেননি। আমি বলবো ঠিকই করেছেন। এটা একটা ব্যর্থতা মূলত আমাদের কনসুলেট কর্তৃপক্ষের, এর বেশি কিছু নয়। তাহলে এই যে উইন উইন সিচুয়েশন, এটা কি উইন করার জন্য এরকমটি করা, মানে এই প্রশ্নটি পরিকল্পিত, উদ্দেশ্য প্রণোদিত, নাকি নিছক ব্যর্থতা, দায়িত্ব জ্ঞান? না না না, ফ্রম আওয়ামী লীগের পার্সপেক্টিভ অ্যাবসলিউটলি পরিকল্পিত। আওয়ামী লীগের তো এটা আগে থেকে তার পরিকল্পনা আছে, আগেও তারা গেছে। কিন্তু এদিকে কি হয়েছে আমরা এখন জানি না। আমি বিশ্বাস করতে চাই না যে কনসুলেটের ভেতরে এমন লোক আছে যারা এটা অ্যালাউ করেছে। এই ঘটনাটা ঘটে গেছে তাদের অদক্ষতা, তাদের ব্যর্থতার কারণে আমার ধারণা। কারণ যারা নতুন কনসাল জেনারেল এসছেন, তিনি পুরোপুরি জানেন না ব্যবস্থা, মাত্র তিনি এসছেন। ফলে আমার বিশ্বাস যে এটা তার অদক্ষতা। আমাদের এই সরকারও খুব অদক্ষ, আমরা জানি, অদক্ষ, প্রবাবলি অযোগ্য বলতে পারি আমরা। এবং তাদের যে নিয়োজিত কর্মকর্তারা, তারাও যে খুব দক্ষ বা যোগ্য বলে প্রমাণ দিচ্ছেন তা কিন্তু নয়। ফলে আমি মূল কথায় ফিরে যাই। তার ফলে এটা পলিটিক্যালি কনসুলেটের জন্য ড্যামেজিং, পলিটিক্যালি সরকারের অদক্ষতার প্রমাণ। কিন্তু রাজনৈতিকভাবে আমি বলছি আওয়ামী লীগ বড় উইন করেছে, এবং সরকার পক্ষীয় এই যে বড় ডেলিগেশন, তারা চাইলে এটাকে পলিটিক্যালি ব্যবহার করতে পারে তাদের পক্ষে, তারা তা করবেও। যাই আপনি দেখেছেন আসলে মানে দুটোই হতে পারে, এটা উদ্দেশ্য প্রণোদিত বা পরিকল্পিত হতে পারে, আবার নিছক ব্যর্থতা যেটি হচ্ছে সেটাও হতে পারে। কিন্তু কোয়াইট লাইকলি এটা ব্যর্থতা। এটা পরিকল্পিত ভাবতে আমার ইচ্ছে হচ্ছে না, কিন্তু হবে না যে তার কোনো গ্যারান্টি নেই। একদম উড়িয়ে দেওয়া যায় না। আপনি বলছেন যদি সেটি হয়ে থাকে, তাহলে কি বলির পাঠা বানানো হবে? মানে সেই আলোচনার মধ্যে কি বলির পাঠা হচ্ছেন মির্জা ফখরুল? এরা মানে যেভাবে আক্রমণাত্মক ছিল, আরো একটু বেশি কিছুও হতে পারতো। হাতের কাছেই ছিলেন তারা, ক্ষুব্ধ জনগোষ্ঠী দেখে তো মনে হচ্ছিল আরো তো বেশি কিছুও হতে পারতো। এরকম সম্মানিত ব্যক্তি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এটা নিউ ইয়র্ক, এবং এখানে আপনি আইন ভঙ্গ করে সহজে পার পাবেন না। বলে আমার ধারণা যে এর বেশি একটা কিছু হতো না। মির্জা ফখরুল আক্রান্ত হয়েছেন, তিনি সেখানে ছিলেন বলে, অন্য কোনো কারণে নয়। কিন্তু সেই মুহূর্তে তিনি সেই স্পটে ছিলেন বলেই মির্জা ফখরুল এবং আক্তার লম্বা মানুষ, ডিম তার গায়ে লেগেছে। এর বাইরে কিন্তু কিছু না। এর মধ্যে ষড়যন্ত্র না খুঁজে বুদ্ধিমানের কাজ হবে। কেন তাকে টার্গেট করা হলো? ডিম তার গায়ে লেগেছে বিষয়টা কি তা? একদম মানে গালি দেওয়া হচ্ছিল সুনির্দিষ্টভাবে তাসনিম জারাকে, আক্তারকে রাজাকার এবং গালাজ বাকি যা করা হচ্ছিল, এবং ডিম্মার, আক্তারকে ডিম্মার, এই শব্দটিও কিন্তু আমরা শুনতে পাচ্ছি। যেখানে মির্জা ফখরুলকে নিয়ে কিন্তু কোন রকম মানে মির্জা ফখরুলকে আক্রমণ করো বা মির্জা ফখরুলকে মারো, মির্জা ফখরুলের সম্পর্কে একটা গালিও দেওয়ার অত তো শোনা যায়নি। এটা কি নিশ্চয়ই লক্ষ্য করেছেন? আমি আওয়ামী লীগকে ভালো করে চিনি, যারা প্রবাসে কাজ করে, এরা অতটা পরিকল্পিতভাবে কাজ করেছে আমি বিশ্বাস করি না। এই ঘটনাটা তাৎক্ষণিকভাবে তাদের সামনে প্ল্যান ছিল, যাকেই পাবো তাকেই মারব। এর আগের দিনও দেখেছি মিছিল তারা করেছে জ্যাকসনাইটসে, 50 লোক কুত্তা বলে গাল দিয়েছে মূলত উপদেষ্টাদের, ছাত্র নেতাদেরকে। বলে এইটি তাদের পরিকল্পনার অংশ, যে আমরা যাকে পাবো তাকে আক্রমণ করব। আমার বিশ্বাস এই ঘটনাটা ঘটেছে, মির্জা ফখরুল সেখানে ছিলেন, তিনি আক্রান্ত হয়েছেন। আক্তার ছিল, সেখানে জামাত থাকতো, জামাতও আক্রান্ত। এটাই আমার প্রশ্ন ছিল আসলে, যে মানে যাকে পেলেন তাকেই আক্রমণ করবেন। পেয়েছিলেন ওখানে নেতাদের মধ্যে মির্জা ফখরুল, বিএনপির আরো একজন নেতা ছিলেন হুমায়ুন কবির এবং আক্তার, যারা এই তো মোটামুটি নেতারা দেখলাম, যা ভিডিওতে দেখা গেল। নাম ধরে গালি দেওয়া হলো আক্তার এবং যারাকে, ডিম মারা হলো, এবং উদ্দেশ্য করে বলে যে আক্তারকে ডিম মার, কারণ সেখানে আক্তার আছেন বলে, সেখানে যারা আছেন ছিলেন। কিন্তু ফখরুলকে নিয়ে কোনো গালিগালাজ হলো না বা কিছু হলো না। এটি আর কি কোনো বিশেষ বার্তা আছে কিনা এর মধ্যে? কি মনে আমার মনে হয় না। আমি এদেরকে চিনি, এরা মূলত নিউজ ক্রিয়েট করবার জন্য কাজটা করেছে। এর বেশি আমি এখন পর্যন্ত আমার কাছে তথ্য নেই যার ভিত্তিতে আমি বলতে পারি যে এটা আলাদা করে আক্তারকে মারলাম, ফখরুলকে মারলাম না। ফখরুল তো আক্রান্ত হয়েছেন, গালি খেয়েছেন, স্লোগান শুনেছেন তিনি, ফলে তিনি যে একদম বেঁচে গেছেন তা তো নয়।
অপদস্থ তো হয়েছেন বটে, কিন্তু হ্যাঁ, আবার absolutely। অন্যদিকে দেখলাম যে জামাতের নায়েবে আমির, যিনি সফর সঙ্গী হিসেবে বা প্রতিনিধি দলে ছিলেন, তিনি বেশ নিরাপদে চলে গেলেন। এবং তার পরবর্তীতে যে তার বক্তব্য যেটি আমরা শুনলাম, তিনি বলছেন যে তিনি শুনেছেন যে এরকম ঘটনা ঘটেছেন, কিন্তু তিনি ওই সময় ওখানে ছিলেন না, কারণ তাকে স্বাগত জানাতে আসা মানুষজন স্লোগান দিয়ে তাকে বরণ করেছেন। মানে তাকে নিয়ে গেলেন বা তিনি চলে গেলেন, তার প্রতিনিধি দলের সাথে বাকিদেরকে সাথে নিলেন না, এটি আবারও একটি। বলি, এবং এটা জামাত খবর মিসকমিউনিকেশন। পেল, বাকিরা পেল না। জি, ফলে এটা ফেলিয়ারটা ফেলিয়ার। বিএনপি যেটা বলছে, যুক্তরাষ্ট্র বিএনপি, যে আমাদেরকে বলা হয়েছে তারা বেরিয়ে গেছেন। বিএনপি, আমার সাথে কথা হয়েছে বিএনপি নেতাদের, গিয়াস আহমেদ সাহেব নিজে বলেছেন যে আমাদেরকে বলা হয়েছে তারা গিয়াস আহমেদ যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের অন্যতম কর্মকর্তা, টেলিভিশনে সাক্ষাৎকারতে তিনি বলেছেন আমাদেরকে বলা হয়েছে তারা 4 নম্বর চ্যানেল ছেড়ে তারা বেরিয়ে গেছেন, ফলে আমাদের থাকার কোনো প্রয়োজন নেই, এই তারা মনে করেছেন। ফলে ফেলিয়ারটা একদিকে যেমন আমাদের কনসুলেটের, তেমনি বিএনপির স্থানীয় কমিটির। এর বেশি এটাকে নিয়ে আমি আমি এর কোনো গুরুত্ব আছে বলে আমার মনে হয় না। এই এই ইন টার্মস অফ অর্গানাইজেশন এর বেশি গুরুত্ব আছে বলে মনে হয় না। গুরুত্ব অন্যত্র। তাও যে এই যে ঘটনাটা ঘটলো, এর রাজনৈতিক প্রতিক্রিয়া কি। আমার আমার ভয় হচ্ছে যে যে উদ্দেশ্য নিয়ে এই ডেলিগেশন, অধ্যাপক ইউনূস এবং বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকর্তারা এলেন, দৃষ্টিটা সেখান থেকে সরে গেল। যেই প্লাস পয়েন্ট তারা গেইন করতে পারতেন, যে ডিভিডেন্ড তারা পেতেন, তারা কিন্তু এখনো পাচ্ছেন না এখনো, এবং আদৌ পাবেন কিনা আমার সন্দেহ আছে, কারণ যে সবার নজর এখন এই ঘটনার উপরে। একদমই একদমই। এবং এই ঘটনা থেকে কি বার্তা গেল সেটি আমি আরেকটু জানতে চাইবো আপনার কাছে, আরেকটু শুনবো। কিন্তু আপনি বলছিলেন যেই উদ্দেশ্য নিয়ে তারা এলেন, এই ডেলিগেশনটা, উদ্দেশ্যটাই আসলে কি সেটাও তো একটু বুঝতে চাই। দুদিন আগে কথা হচ্ছিল যুক্তরাষ্ট্রের প্রেস মিনিস্টার গোলাম মর্তুজার সাথে। তাকেও জিজ্ঞাসা করছিলাম যে রাজনৈতিক নেতারা আসলে কেন আসলেন, কেন যুক্ত হলেন সফরসঙ্গী হিসাবে, সুনির্দিষ্ট কি কাজ। তিনি আসলে সুনির্দিষ্ট খুব বলছিলেন সবই সুনির্দিষ্ট, কিন্তু সুনির্দিষ্টভাবে কোনো কাজ শুনতে পাইনি। এবং আমি দেখছিলাম সিঙ্গাপুর থেকে ফিরেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার একদিন বা দুদিন আগে, মানে একদমই সম্প্রতি সময়, তাকে যখন সাংবাদিকরা জিজ্ঞাসা করলেন যে আপনি কেন যাচ্ছেন, তিনি বলছেন আমি নিজেও জানি না আমার ভূমিকা কি হবে। আমি বিএনপি নেতাদেরকেও জিজ্ঞাসা করার চেষ্টা করেছি, তারাও বলছেন যে গেলে দেখতে পাবো কি হবে, মানে এরকম আর কি। তারপরে তিনি জানলেন না, বা তার দলের মধ্যে থেকেও কার কাছ থেকে বুঝতে পারলাম না, হুট করে দেখলাম বাকিও যুক্ত হয়ে গেলেন তাসনিম জারা। মানে সেটাও খুব পরিকল্পিত বলে মনে হলো, যার কারণে নানান রকম ভিসা নাকি সমস্যাও হলো। তারা আসলে কি উদ্দেশ্যবিহীন ভাবে, মানে পরিকল্পনা ছাড়াই যুক্ত হয়ে চলে আসলেন? ওই যে মনে আছে, মানে আমার মানে খুবই আজব লাগে বলে আমি বিষয়টা আপনার কাছে উপস্থাপন করছি, যে 18 ভোটের সময় এক নারীকে দেখা গেল যে তারা আসলে উদ্দেশ্যবিহীন ভাবে মনে হলো দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করা হচ্ছে আপনি কেন আছেন, বলেন যে খুশিতে ঠেলায় ঘুরতে দাঁড়িয়ে আছি। তো এনারাও কি প্রতিনিধি দলের সাথে ভাবে খুশিতে ঠেলায় ঘুরতে চলে আসছেন? না না না, ব্যাপারটা একদমই চিন্তা শূন্য নয়। সরকারের পক্ষ থেকে, অধ্যাপক ইউনূসের পক্ষ থেকে এটি একটি পরিকল্পিত উদ্যোগ। কি প্রমাণ করা যে আমরা ইনক্লুসিভ, যে কাজটা করছি আমরা সবাইকে নিয়ে করছি। 1, 2 নম্বর, উনি বলছেন যে আমার তো বাকি আছে মাত্র কয়েক মাস, দায়িত্ব আমি তোমাদের হাতে তুলে দেবো, তোমরা এখনই আমার সঙ্গে যুক্ত হও। এখনই দেখো এই প্রক্রিয়াটা কি। ফলটা কি দাঁড়ালো, তিনি পাবলিকলি ইন্টারন্যাশনালি কমিট করছেন যে আমার যাবার সময় হয়ে গেছে। দিস ইজ ভেরি সিগনিফিকেন্ট। উনি ক্লিয়ারলি বলছেন যে এই সফরের উদ্দেশ্য একটা হচ্ছে, লিখিত বা মানে মুখে বা নীরব থেকে তিনি জানাচ্ছেন আমাদের যে এই প্রক্রিয়া শেষ হওয়ার পরে এরাই নেবে ক্ষমতার ভার, বলে এদেরকে আমি সংযুক্ত করছি। এটা 1 নম্বর। 2 নম্বর, যদি কোনো সন্দেহ থেকে থাকে নির্বাচন হবে কি হবে না, যে সংশয় দেশের ভেতরে অনেকে প্রকাশ করছে, এই সফরের মাধ্যমে সরকার প্রমাণ দেখো এরাই তো মূল পার্টনার আমার, এরাই তো পলিটিক্যাল মূল অ্যাক্টার্স, তারা আমার সঙ্গে যুক্ত হয়েছে এই বিশ্বাস থেকে যে নির্বাচনের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে, যে সংকট ছিল সংকট সমাধানের পথে, তাই তারা যুক্ত হয়েছে। আর থার্ড হচ্ছে, যে সমস্ত অভিযোগ উঠেছে সরকার সম্বন্ধে, মানবাধিকার লঙ্ঘনের কথা উঠেছে, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠেছে, অধ্যাপক ইউনূস এদের সামনে রেখে বলতে চান যে না, আমরা আমাদের যে এজেন্ডা ছিল, আমরা আমাদের যে লক্ষ্য ছিল, সে লক্ষ্য মাত্রা পূরণের দিকে এগিয়ে যাচ্ছি, এবং আমার সাথে কারা কারা আছে, যারা আমার প্রতিপক্ষ হতে পারত তারা প্রতিপক্ষ না হয়ে আমার অংশীদার হয়েছে। সেটাই প্রমাণ করে যে আমি আসলে একটা স্পষ্ট লক্ষ্য সামনে রেখে এগুচ্ছি। এটাকে আমি পজিটিভ মনে করি।
জি, কিন্তু এই পজিটিভ এই অংশীদার যারা, সেই অংশীদারদেরকে রেখেই তিনি আবার বেরিয়ে যাচ্ছেন। মানে এখান থেকেও তো আপনি অবশ্য বলছিলেন যে যেই উদ্দেশ্যে আসছিলেন সেই উদ্দেশ্যের বাইরে অন্যদিকে আলোচনা চলে আসছে। মানে আবারও যদি পেছনের কথায় ফিরি, যে এইখান থেকে তাহলে তার যে উদ্দেশ্য, তার যে পরিকল্পনার কথা ভাবা হচ্ছে, সেটি ব্যর্থ হয়ে গেল। আমি ব্যর্থ বলবো না, বাধাগ্রস্ত হলো। ব্যর্থ তো এখনো হয়নি, কারণ সামনে বড় এখানে এইবারের সফরের মূল লক্ষ্য তো রোহিঙ্গা সমস্যা নিয়ে কথা বলা। কেমন 30 তারিখে বড় আন্তর্জাতিক মিটিং আছে, এ নিয়ে কথা হয়তো বলবো আমরা। কিন্তু এই ঘটনাটা, এটা একটা রোড বাম্প। রাস্তায় চলতে চলতে গেলে গাড়ি ধাক্কা খায় না, এই ধাক্কা খাওয়া, এর বেশি কিছু নয় আমি মনে করি। এটা মুখরোচক বলে আমরা কথা বলি, বলতে ভালো, পত্রিকায় শিরোনাম হতে ভালো হয়, কিন্তু এর এর বাইরে এর কোনো বড় রকমের রাজনৈতিক সিগনিফিকেন্স আছে বলে আমার মনে হয় না। লাভ হলো সাংগঠনিকভাবে আওয়ামী লীগের। আওয়ামী লীগ তার সমর্থকদের বলতে পারবে আরো করো, আরো করো। দেখো আমরা করেছি নিউ ইয়র্কে, কেমন চারদিকে শোরগোল পড়ে গেছে। পরে ঢাকায় তোমরা, চট্টগ্রামে তোমরা মিছিল করো, যদি দু একটা ঝামেলা হয় হোক। আমরা চাই খবরে আমাদের হেডলাইন হই এবং প্রমাণ করি যে আমরা একটা ফ্যাক্টর। এখনো বাংলাদেশে এবং দেশের বাইরে আমরা একটা ফ্যাক্টর, এটা প্রমাণ করাই আমাদের উদ্দেশ্য। এবং আমরা গন্ডগোল করব, আমরা বিশৃঙ্খলা করব, আমরা বিক্ষোভ করব। ফ্রম সেই পার্সপেক্টিভ থেকে আওয়ামী লীগ অনেক বেশি পয়েন্ট গেইন করেছে দেন দ্য গভর্নমেন্ট। এই গভর্নমেন্টের পয়েন্টটা কি ব্যাপারটা পজিটিভ পয়েন্ট না নেগেটিভ পয়েন্ট? মানে এটা কি খুব ভালো কিছু, এরকম দেশ থেকে আসা রাজনীতিবিদদের এরকম অকথ্য ভাষায় গালাগালি বা ডিম মেরে খুব পয়েন্ট, কি ভালো পয়েন্ট যুক্ত হলো? আওয়ামী লীগের জন্য মূল লক্ষ্য এটা প্রমাণ করা যে তারা এখনো সংগঠিত আছে, তারা একদম মরে যায়নি। আমরা কি ভাবতাম আওয়ামী লীগ ইজ অলরেডি গন, আমরা গন নই। আপনি দেখেছেন এর আগে আরাফাত সাহেবের সে এক সাক্ষাৎকার, তিনি কি বলছেন? তিনি বলছেন যে আমরা 24 ঘন্টা কাজ করছি এই সরকারকে উৎখাত করবার জন্য। তো এটা উৎখাত প্রক্রিয়ার একটা অংশ। এটা বিশ্বকে বলা যে সরকার অবৈধ এবং আমরা তার বিরুদ্ধে, এবং আমরা একটা পটেন্ট পলিটিক্যাল ফোর্স প্রমাণ করছে। সেদিক থেকে আওয়ামী লীগের পয়েন্টটা, আওয়ামী লীগের যে কার্ডটা তারা ভালো ব্যবহার করেছে। অন্যদিকে যদি আমরা বলি ডিসেন্সির কথা বলছেন আপনি, পলিটিক্যাল ডিসেন্সির কথা বলছেন, বাংলাদেশে এই জাতীয় ডিসেন্সির অভাব হামেশাই ঘটে, সর্বত্রই ঘটে। আমরা এর আগে কি দেখেছি, জ্যাকসন হাইটসে আমাদের এখানে পাড়ায় দুই দল ওপেনলি মধ্যরাতে চেয়ার ছোড়াছুড়ি করছে। কোনো গোপন নতুন কোনো ব্যাপার নয়। আমাদের গায়ের গন্ধ যেমন ছিল, এখন সেই গন্ধ লেগে আছে। প্রশ্ন হচ্ছে যে এর থেকে কে কোনটা ফায়দা নেবে। এই মুহূর্তে আমার মনে হচ্ছে সরকারের চাইতে অনেক বেশি ফায়দা নিচ্ছে আওয়ামী লীগ। যদিও একজন গ্রেফতার হয়েছে কনসুলেটের ঘটনাও, গত 2 সপ্তাহ আগে ঘটনাতেও, তাতেও 4-5 জন গ্রেফতার হচ্ছে শোনা যাচ্ছে, যদিও আমরা কনফার্মেশন পাচ্ছি না। ফলে ব্যক্তিগতভাবে অনেকে ক্ষতিগ্রস্ত হবে, এদেরকে দেশ থেকে বের করে দেওয়া হবে। আমেরিকায় যদি আপনি আইন ভঙ্গ করেন এবং যদি আপনার লিগাল স্ট্যাটাস না থাকে, কোয়াইট লাইকলি আপনাকে দেশ থেকে বের করে দেওয়া হবে। ফলে এদের উপরে বন্দুক রেখে আওয়ামী লীগ কিন্তু মোটামুটি একটা শো ডাউন করলো, মোটামুটি একটা শো ডাউন করলো পলিটিক্যালি তাদের জন্য। আমি শিওর দিল্লিতে বসে শেখ হাসিনা খুব সন্তুষ্ট আছেন এই মুহূর্তে, বা ভালো তো আমার কর্মীরা হেসে খেলে কাজ করে বেড়াচ্ছে। কিন্তু আপনার যে মূল প্রশ্ন ছিল এতে দেশের কি হলো, দেশে ভাবমূর্তি ক্ষুণ্ণ হলো। অনেকে বলছে ছিচি বলছেন, আপনিও ছিচি করছেন, আমি ছিচি করছি না। এরকম ঘটনা আগেও ঘটেছে, এখনো ঘটবে, শুধু আমাদের ক্ষেত্রে নয়, অন্য দেশের ক্ষেত্রেও। কিন্তু এই দেশে যখন অন্যদিকে, অন্য জি জি, আপনি বলুন। হ্যাঁ, বলছিলেন ট্রাম্পের বিষয়ে, বলছিলেন যে আজকে সেখানেও বড় একটা প্রোটেস্ট সারা নিউ ইয়র্ক জুড়ে, মানে এটা হয়। সারা দিন ধরে চলছে, হ্যাঁ, এই মুহূর্তে আমি একটু চলছে। এটাও আসবো, আপনি বলছিলেন যে প্রবাসী যারা আক্রমণ করলো তাদের আইনি প্রক্রিয়ায় যাবে, সেখানেও একটু আসবো, বা প্রবাসীদেরই ইন টোটাল কোনো সমস্যায় পড়তে হবে কিনা সেদিকেও একটু আসবো। এখন যেহেতু অভিবাসন নিয়ে ট্রাম্পের খুব একটা কড়া অবস্থানে আছেন, একটু ওদিকে আসে। কিন্তু এই যে সরকারও নিন্দা জানাচ্ছে এই বিষয়ে, আমরা দেখলাম প্রেস সচিব নিন্দা জানিয়েছেন, সরকার বলছেন এই সহিংসতা, কিন্তু তাদেরও আসলে নিন্দা জানানোর ভাষাটা, সেটাও তাদের অবস্থানটা কতটা, দেশে যখন এরকম মানে আইনের বাইরে গিয়ে দেখা যায় নুরুল হুদার গায়ে ডিম মারা হচ্ছে, মঞ্চ 71 নামে যখন বসছে তখন তাদেরকে এসে অকথ্য ভাষায় গালাগালি, হয়রানি, মানে গায়েও হাত তোলা হচ্ছে, সেরকম হচ্ছে। এবং তখন প্রেস সচিব যখন বলছেন এটা প্রেশার গ্রুপ, তখন আসলে এই নিন্দার ভাষাটাও যৌক্তিক মনে হয় কিনা সরকারের মানে প্রেস সচিবের কাছ থেকে বা সরকারের কাছ থেকে? এখন এই সচিবকে নিয়েও তো সমস্যা আছে। তিনি কখন কি বলেন বা বলেন না তা নিয়েও আমরা খুব একটা স্পষ্ট নেই। তিনি বাংলা ইংরেজি মিলিয়ে কি বলেন সবসময় ভালো বুঝিও না আমরা। তবে এই কথাটা যে এটা একটা প্রেশার গ্রুপ, এটা তো ঠিক। আমি যেটা আগে বুঝিয়ে বললাম, রাজনৈতিকভাবে চাপ সৃষ্টি করা, রাজনৈতিকভাবে নিজের প্রতিবাদটা প্রকাশ করা, দ্যাটস হোয়াট দে হ্যাভ ডান। সেদিক থেকে পাবলিকলি পারফেক্টলি অলরাইট। কিন্তু আমাদের সরকারের পক্ষ থেকে
ম্যানেজ করার চেষ্টা হচ্ছে, যে এই কাজটা মূলত একটা আইন শৃঙ্খলা জনিত ব্যর্থতা। এটা মূলত আইন শৃঙ্খলা জনিত ব্যর্থতা, এর বাইরে কিছু নয়। এবং প্রবলি তাই, এর থেকে খুব বড় ডিভিডেন্ড কিন্তু আওয়ামী লীগ পাবে না। ক্ষতিগ্রস্ত এই মুহূর্তে মনে হচ্ছে যে আমাদের সরকার, সবাই আমরা তাকে সমালোচনা করছি, কনসাল জেনারেল চাকরি যাবে, চাকরি চলে যাওয়ার দাবি উঠেছে, দেখলাম আক্তার সে তেমন দাবি তুলেছে, বিচার করতে হবে। এটা একটা মূলত বিউরোক্রেটিক ইনএফিসিয়েন্সি। তার মূল কারণ আমি আগে বলেছি, এরা অদক্ষ। যারা এসছেন সদ্য এসছেন, খানিকটা বিস্মিত, খানিকটা হতভম্ব, খানিকটা কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছেন। কি করব জানেন না তারা। যেমন আগের ঘটনা কি ঘটেছে, তারা ফোন পর্যন্ত করেননি পুলিশকে আগে থেকে অ্যাডভান্স সিকিউরিটি নিয়ে। তারা অ্যান্টিসিপেট করতে পারেন যে এই ঘটনা ঘটবে। অ্যান্টিসিপেট না করতে পারাটাই তো ব্যর্থতা। অবশ্যই ঘটনা ঘটবে, আমরা জানি, শহরের সবাই জানে যে এরা সাধারণ দল মানুষ বেঁধে জানে যাবে এরা সেখানে। এত ব্যর্থ, এত অযোগ্য মানুষ আসে কোথা থেকে? মানে হ্যাঁ, এতগুলো ঘটনা ঘটে গেল, ডক্টর ইউনূস লন্ডনে গেলেন, মাহফুজ আলম, আসিফ নজরুল, একের পর এক ঘটনা তো ঘটেই যাচ্ছে। এর তারপরে আগে তারা জিনিভা anticipate এর আগে করতে পারেন না। জিনিভায় ঘটেছে, এর আগে জিনিভায় ঘটেছে, এখন লন্ডনে ঘটেছে, এখন নিউ ইয়র্কে ঘটলো। ক্লিয়ারলি এই সরকার এফিশিয়েন্ট না, কম অভিজ্ঞ, কম দক্ষ। কিন্তু এর পেছনে ষড়যন্ত্র আছে, আমি মনে করি না, এটা অদক্ষতা মূলত। জি, জি, মানে এত অদক্ষ লোককে নিয়োগ দেওয়া, সেখানেও মানে এটা কেন জানি মানে শুধুমাত্র অদক্ষতা মানতে খুবই কষ্ট। এত অদক্ষ মানুষ হয় কি করে? খুব আজব লাগে শারমিন, আসলে। আমাদের দেশের ভেতরে আমাদের স্বাস্থ্যমন্ত্রী কতটা দক্ষ আপনি জানেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কতটা দক্ষ আপনারা জানেন। এসব প্রশ্ন তো আমাদের আছেই, তো প্রত্যেককে নিয়েই আছে। আর সেখানে আপনি একজন কনসাল জেনারেল দক্ষতা নিয়ে প্রশ্ন করছেন। তো খুঁজে খুঁজে এত অদক্ষ মানুষগুলোকে, মানে অদক্ষেরও তো একটা লিমিট থাকে, এত অদক্ষ মানুষদেরকে খুঁজে খুঁজে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট করানো, এটা নিশ্চয়ই বিশাল বিশাল একটা ক্যারিশমা এই সরকারের। আহ এটাও একটু আপনার কাছে জানতে চাই যে এই সরকারে থাকার সময়ও বা সরকারের অংশীদার এই হিসেবে যখন যাচ্ছেন, তখনও তারা যেভাবে হেনস্থার শিকার হচ্ছেন, মাহফুজকে দেখলাম কদিন আগে, আক্তার, তাসনিম জানারা বিশেষভাবে যেভাবে অপদস্থ হলেন, সামনে যখন সরকার, এই সরকার থাকবে না, তখন তাদের কি হবে? বাইরে, দেশের বাইরে যখন যাবেন, কি অবস্থার শিকার হবেন, কি মনে হয়? প্রতিবাদ আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। বিরোধী পক্ষের কাজই একটা হচ্ছে তাদের প্রতিবাদ লোকালি হোক ইন্টারন্যাশনালি হোক প্রকাশ করা, ফলে হবে, ঘটনা ঘটবে। তবে শিক্ষাটা নেওয়া, যারা ক্ষমতায় আসবেন আগামীতে, তারা আশা করি শিক্ষা নেবেন যে কিভাবে আমাকে তৈরি হতে হবে, কিভাবে আমরা আমাদেরকে এই জাতীয় পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার পথ খুঁজতে হবে, কিভাবে আমি অপদস্থ হব না। অ্যাটলিস্ট তো এই পরপর তিনটে ঘটনা থেকে আমরা খানিকটা লেসন লার্ন করলাম, তার প্রয়োগ করা। ফলে আমি অতটা উদ্বিগ্ন নই যে একদম আকাশ ভেঙে পড়েছে, তা কিন্তু নয়, একদম আকাশ ভেঙে পড়েনি। জি, আমেরিকায়, আমরা এই যে আমেরিকায় থাকি, আমরা কি দেখলাম দুদিন আগে, আমাদের প্রেসিডেন্ট দুবার হত্যার শিকার হয়েছেন। সপ্তাহখানেক আগে চার্লি কার্ক গুলিতে নিহত হলেন আততায়ীর হাতে। ফলে এটাও তো পলিটিক্যাল প্রোটেস্ট বলেন, পলিটিক্যাল ভায়োলেন্স বলেন, তার একটা প্রকাশ। সেই তুলনায় ডিম ছড়া তো ভয়াবহ তেমন কোন রকমের ড্যামেজ নয়, গুলি তো নয়। জি। তো যারা ডিম ছুড়লেন তারা একটা আইনি প্রক্রিয়ার মধ্যে যাবেন আপনি বলছেন, মানে কেমন হতে পারে? খুব ইতিমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে, একজন একজনকে গ্রেফতার। গ্রেফতার করা হয়েছে এই ঘটনা থেকে, আরো একাধিক লোক। কারণ গ্রেফতার করা হয়েছে ছবি তুলে তুলে। মানে ফেলিয়ারটা হচ্ছে যে সেখানে কেন পুলিশ ছিল না, সেখানে কেন সিকিউরিটি ছিল না, তার একটা ব্যাখ্যা আছে যে প্রোটোকল দেওয়া হচ্ছে একমাত্র চিফ অ্যাডভাইজারকে। প্রোটোকল পেয়েছেন সরকারের কাছ থেকে চিফ অ্যাডভাইজার, তিনি অন্য গেট দিয়ে, ভিভিআইপি গেট দিয়ে তিনি বেরিয়ে গেছেন। বাকি সবাই কিন্তু প্রোটোকল পাননি। আমি জানি যে আমি এটা কনফার্ম করতে পারি আপনাকে যে অধ্যাপক ইউনূস নিজেই অনুরোধ করেছিলেন তাদেরকেও প্রোটোকল দেওয়া হোক, ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট করেছিলেন যে এরাও যেন আমার সাথে আসতে পারে। কিন্তু নিরাপত্তা প্রহরীরা তাকে সে সুযোগ দেয়নি, কারণ তাদের মধ্যে সেই নিয়মটা নেই, সেই আইনটা নেই, সেই সিদ্ধান্ত আগে থেকে তৈরি ছিল না। সেটাও তো জানা থাকবারই কথা ছিল, যেখানে অনুরোধে কাজ হয় না, এখানে নিয়মে কাজ হয়। প্রধান উপদেষ্টা অনুরোধ করতেই গেলেন কেন, আর এসব ব্যবস্থাপনা না করে এভাবে আসাই বা কেন? মানে এই অনুরোধের মাহাত্ম্য কি? কোনো মাহাত্ম্য নেই। এটা প্রধান প্রধান উপদেষ্টা সাহেব ভেবেছেন বোধ করি তার ব্যক্তিত্ব, তার খ্যাতি, তার প্রভাব হয়তোবা কোনো রকমের ফল দেবে, অথবা সিম্পলি তিনি মানবিকভাবে আমার বন্ধুরাও এসছে, এদেরকে অ্যালাউ করো। আমি হলো তাই করতাম, আমার পরিবারের 5 জন সাথে নিয়ে এসছি আমি, একলা আমাকে একটা গেট দিচ্ছে, বাকি 4 জন অন্য গেট, হলে আমিও বলতাম ভাই এদেরকে আসতে দাও। এটা 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 এটাও কোনো আনইউজুয়াল কিছু নয়। সাকসেসফুল হননি তিনি,
ঠিক আছে, কিন্তু তিনি করেছেন যে এটা তার দায়িত্ববোধের প্রকাশ বলে মনে করি আমি, এটা কোনো দুর্বলতা নয়। জি, মানে দায়িত্ব সেটাই প্রশ্নটা এখানেই আসছেন। রাজনৈতিক দলের নেতারা যেখানে ব্যর্থতার কথা বলছেন, নুরুল হক নূরের যে দল গণ অধিকার পরিষদ, তার সেকেন্ড ম্যান রাশেদ খান, তিনিও মানে আগেও বলেছেন যে এরকম হবে, পরেও বলছেন, মানে সবাই বলছেন, আমি জাস্ট একজনের নাম উল্লেখ করলাম। সেখানে দায়িত্ববোধ থাকলে তো আগে থেকেই ব্যবস্থা করবার কথা ছিল। হুট করে এই প্রক্রিয়ার মধ্যে ঢুকে যাচ্ছেন, যেন যুক্তরাষ্ট্রে আসা মুখের কথা, কোনো প্রক্রিয়া লাগে না, হুট করে দলে যুক্ত হয়ে যাচ্ছেন, এসে মুখে অনুরোধ করছেন ভাই একটু আসতে দেন। মানে এই বিষয়গুলো খুব হালকা হয়ে যাচ্ছে কিনা, একটা রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আসছেন, একটু হালকা মনে মনে হচ্ছে না? খানিকটা, ক্লিয়ারলি খানিকটা। আমরা বারবারই জি। বলছি যে আহ, পুলিশকে ইনফর্ম করা, পর্যাপ্ত নিরাপত্তা প্রহরীর ব্যবস্থা করা, যদি পুলিশ না আসে সেক্ষেত্রে প্রাইভেট সিকিউরিটির ব্যবস্থা করা, এটা কোনো কঠিন ব্যাপার নাই। নিউ ইয়র্কে আপনি অনায়াসেই যে কোনো একটা ফার্মকে এমপ্লয় করতে পারেন, করা উচিত ছিল, করা হয়নি। আবারও বলি, এটা অভিজ্ঞতার অভাব এবং দক্ষতার অভাব, এই দুটোই সরকারে যেমন আছে, বাংলাদেশে যেমন আছে, বাংলাদেশের বাইরেও আমরা দেখতে পাচ্ছি এই দক্ষতা ও অভিজ্ঞতার অভাব। জি। একটা কনক্লুশনে মনে হয় আসা যায় যে অদক্ষ লোকদের, খুবই অদক্ষ লোকদের বাছাই করতে এই সরকারের কোনো জুরি নাই। আসি এবার এই প্রসঙ্গটাতে, আপনি বলছিলেন যে আইনগত প্রক্রিয়া, মানে আমি যেটা জিজ্ঞাসা করছিলাম যে ট্রাম্প তো এখন অভিবাসন নীতিতে খুব কড়াকড়ি অবস্থান হচ্ছে, খুব মানে খুব যুক্তি খুঁজছেন বা অনেক সময় অযৌক্তিকভাবে ব্যবস্থা নিচ্ছেন বলে যেন মনে হয়। সেখানে এটি একটা ইস্যু হয়ে দাঁড়াতে পারে কিনা অভিবাসী বাংলাদেশিদের জন্য, যুক্তরাষ্ট্রে যারা প্রবাসী আছে? অবশ্যই খুবই বড় ইস্যু একটা হবে। এটা আমরা বারবার বলছি, আমি বলেছি, আমার বন্ধুরা বলেছে যে ট্রাম্প তো সুযোগ খুঁজছে, প্রিটেক্স, বাহানা খুঁজছে আপনাকে দেশ থেকে বার করে দেওয়ার জন্য। যদি এটা প্রমাণিত হয় যে বাংলাদেশিরা, লিগালি হোক আর ইলিগালি হোক, তারা আইন শৃঙ্খলা বিরোধী, তারা প্রকাশ্যে আইন ভাঙে, সেটা আমাদের জন্য খুবই খারাপ খবর। ইট সেটস দ্য প্রেসিডেন্স, এটা একটা উদাহরণ তৈরি করছে, এক। আর 2 নম্বর, যারা আইন ভঙ্গ করলো, এমন না যে তারা পালিয়ে বাঁচবেন। আমি ভালো করে জানি যে অনেকে পালিয়েছিলেন, কিন্তু আমেরিকায় পালিয়ে বাঁচা যায় না। আজকে হোক আর 10 দিন পরে হোক, আপনি ঠিকই ধরা পড়বেন। আইন ভঙ্গ করেছেন, পুলিশ আপনাকে ঠিকই খুঁজে বের করবে। ফলে এটা খুবই একটা খারাপ ঘটনা ঘটলো আমাদের জন্য। যারা বিদেশে, যারা দিল্লিতে বসে হাততালি দিচ্ছেন, তারা হয়তো বা এই সংকটে পড়বেন না, কিন্তু প্রবাসে যারা রাজনীতি করেন, জেনুইনলি ফিল করেন যে তারা রাজনৈতিক প্রতিবাদে অংশ নিচ্ছেন, এই জাতীয় বিশৃঙ্খল বেআইনি কার্যকলাপের জন্য তারা বড় রকমের ঝামেলায় পড়বেন। তার চেয়ে বড় কথা, এর ফলে যেটা বললাম একটু আগে, পারসেপশন তৈরি হতে পারে যে বাংলাদেশিরা আইন ভঙ্গের সঙ্গে জড়িত, যা কিনা অন্যান্যদের ক্ষেত্রেও প্রয়োগ হতে পারে। যদি আপনার কোর্টে আপনার কেস ওঠে, তুমি কোথায় গেল, ও বাংলাদেশ, সবই তো দেখি তোমরা আইন ভঙ্গ করো, রিপোর্ট করে দাও একে। দ্যাট মে হ্যাপেন। পারসেপশন একটা বড় একটা পাওয়ারফুল টুল হচ্ছে, ফোর্স হচ্ছে পারসেপশন, অ্যান্ড দ্যাট মে হ্যাপেন। জি, সেটা নিশ্চয়ই খুব শঙ্কার একটা বিষয়। ভীষণ ভীষণ শঙ্কার ব্যাপার এটা একটা, জি। খুবই শঙ্কার ব্যাপার এটা একটা। জি, একটা বড় মানে এবং তাই না, যারা এটা করলো, আমি দেখেছি আমাদের নেতারা তো সব দূরে থেকে, যেমন কনসুলেটের ঘটনা বলি আপনাকে আমি, আহ, প্রবাসী আওয়ামী লীগের যিনি প্রধান, তিনি কিন্তু 15 হাত দূরে দাঁড়িয়ে আছেন, পাঠিয়ে দিয়েছেন ছাত্রদেরকে, তরুণদেরকে, দলের ছোট সাধারণ সমর্থক, তারা আক্রমণ করছে কনসুল, আর তিনি দূরে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন। তিনি কোনো আইন ভঙ্গ করছেন না। তিনি কেন এদেরকে বাধা দিলেন না? দায়িত্বটা তার ঘাড়েও পড়ে, দায়িত্বটা তার ঘাড়েও বর্তায়। আমি তো বলবো অবশ্যই এদেরও সমানভাবে অভিযুক্ত করা হোক, দোষী সাব্যস্ত করা হোক। কিন্তু আবার ওই যে তারা আসলে কি করবেন, মানে তারা তো দেশে কোথাও কোনো কথা বলতে পারছেন না, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, তাদের বক্তব্যটা কোথায় কিভাবে জানবেন? তাদের তাই যে বলে তাই বলে তাই বলে আইন ভঙ্গ করবেন? আইন, এখানে তো প্রতিবাদ করার অনেক রকম পথ আছে, প্রতিবাদ আপনি করুন। আমি আপনাকে এক্সাম্পল দিই। আমার মনে আছে প্রথম আমেরিকায় আসি, আমি দেখেছি জি, আমার আপনি অফিসের যে সামনে, বলছিলেন যেগুলো আসলে খুব এরকম প্রতিবাদের ভাষা হয়, ডিম ডিম নিক্ষেপ করেছেন, মানে এরকমটা হয় যুক্তরাষ্ট্রে, প্রতিবাদ খুব শক্ত। না আমি ডিম ডিম ছাড়া বলি, আমি প্রতিবাদ হয় বলেছি। হ্যাঁ, আমি হ্যাঁ। প্রতিবাদ যখন হয় এবং যখন আইন ভঙ্গ করে, তার শাস্তিও হয়। যখন আপনি আইন ভঙ্গ করেন, শাস্তিবিহীন আপনি থাকবেন না, ঘটে, এদেশে নানা রকম ঘটনা ঘটে। কিন্তু আপনি তো একজন ইমিগ্রেন্ট এবং একটা ক্রাইসিসের মধ্যে আপনি আছেন, শুধু আপনি না, আপনার পুরো কমিউনিটি ক্রাইসিসের মধ্যে আছে। এদেশে বেসিক্যালি আপনি ইউর এ গেস্ট। হতে পারে আপনি 30 বছর ধরে আছেন, আপনি দেশে মার্কিন নাগরিক, বাট স্টিল এই প্রশাসনের চোখে আপনি একজন আউটসাইডার, ইউ আর দ্য আদার। সেক্ষেত্রে আপনি অনেক বেশি সচেতন হবেন যাতে করে আপনি আইন না ভাঙেন এবং
আপনাকে ব্যবহার করে আপনার কমিউনিটিকে চিহ্নিত না এটি করা হয়, এই স্পষ্ট দায়িত্বটা যে আপনার ছিল। অভিবাসীদের জন্য এটি একটা শঙ্কার কারণ হতে পারে। জি, অ্যাবসলিউটলি, জনাব হাসান অ্যাবসলিউটলি। ফেরদৌস একটু আবার, প্রতিদিন হ্যাঁ প্রতিদিন লোককে এখান থেকে বেঁধে দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে প্রতিদিন। দেশে যারা যেতে পারছে না তাদেরকে আটকে রাখা হচ্ছে জেলখানায়। আহ, তো সেক্ষেত্রে আপনি সচেতন হবেন না? জি, আমরা বারবার একই কথা বলছি, ভাই বি কেয়ারফুল, আইন ভাঙবেন না। সামান্য ভিসা ওভারস্টে করলে আপনাকে এই দেশ থেকে বের করে দেওয়া হবে। আপনি কোনটা আপনার সেক্ষেত্রে জন্য এটা একটা ইম্পর্টেন্ট? বড় আপনি অজুহাত তো বলছেন আপনি আপনি। তো একা নয়, আপনি আপনার পরিবার, আপনার সঙ্গে আরো 5 জন আপনার পোষ্য আছে, তাদের কথা ভাববেন না একটু আপনি? জি, জনাব হাসান ফেরদৌস, আবার একটু দেশের ভেতরের কথা আসি, যে দেশের রাজনীতিতে আপনি বলছিলেন যে একটা মানে এই সরকারের অংশীদার হিসেবে রাজনৈতিক দলগুলো গেছে, তাদের মধ্যে একটা ঐক্য ইত্যাদির একটা বার্তাও দেওয়া হয়তো উদ্দেশ্য ছিল, কিন্তু এর পরে দেশের রাজনীতিতে এই ঐক্যর বার্তা যাবে নাকি একটা বিভক্তি তৈরি হবে? কারণ ওই যে রাশেদের ফেসবুক পোস্টের কথা বলছিলাম, তিনি বলছেন যে এই ঘটনার পরে তিনি আগেও লিখছেন যে এরকম ঘটনা ঘটতে পারে এবং ডক্টর ইউনূস এখানে প্রোটেকশনের ঢাল হিসেবে ব্যবহার করার জন্য এই রাজনৈতিক নেতাদের নিয়ে গেছেন। এটা তার আগের বক্তব্য ছিল এই ঘটনা ঘটবার আগে। আর তারপরে তিনি লিখছেন যে ডক্টর ইউনূস সরকার আসলে ব্যর্থ এবং এই সরকার আওয়ামী লীগকে পুনর্বাসন করছে, এমনকি ডক্টর ইউনূস হাসিনার পরামর্শে দেশ চালাচ্ছেন, এরকমটাও লিখছেন রাশেদ খান, এবং যেই রাশেদ খানদের দল খুবই এনসিপির সাথে এখন একীভূত হচ্ছে। খুবই একটা ইন্টারেস্টিং পয়েন্ট রাশিদ খান বলেছেন, তা হচ্ছে যে, এবং আমি এটা এগ্রি করি, যে যখন এদেরকে আনা হলো সাথে করে, একটা আন্ডারলাইন কারণ ছিল যে ইউনূস যাচ্ছেন, প্রতিবাদ হবে, কিন্তু প্রতিবাদ ঠেকানোর জন্যে আরো কিছু লোক আমার পক্ষে আসবে। ইউনূসের পক্ষে তো কোনো দল নেই, তার তো কোনো পলিটিক্যাল পার্টি নেই যে আমার ক্যাডারকে বলবো আসো আমাকে রিসিভ করো। তার ক্যাডারের দায়িত্বটা পালন করছে এই বাকি যারা যাচ্ছেন, জামাত হোক, বিএনপি হোক আর এনসিপি হোক। এটি একটি আন্ডারলাইন উদ্দেশ্য ছিল এদের সঙ্গে আনার। কিন্তু মাথা রাখবেন যে যে মুহূর্তে এরা রাজি হচ্ছে এই দলের সঙ্গে আসতে, তারা কিন্তু বাই ইন করছে, তারা কিন্তু কিনে নিচ্ছে এই 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 ভার্সনটা, যে আমি অধ্যাপক ইউনূসের সঙ্গে আছি, আমরা একসাথে আছি, এই যাত্রাটা আমরা একই নৌকার যাত্রী, এটা কিন্তু তারা কমিট করছে। ফলে দেশে ফিরে কি বলবো জানি না আমরা, কিন্তু এই মুহূর্তে বার্তাটা তারা দিচ্ছে বিশ্ব সমাজকে, আমাদেরকে সবাইকে, যে আমরা উই আর টুগেদার ইন দিস জার্নি। কেমন? ফলে এটি লাভজনক, সবচেয়ে বেশি লাভজনক অধ্যাপক ইউনূসের জন্য। এখন কতটা বিএনপির জন্য, কতটা এনসিপির জন্য আমি জানি না, সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু ইউনূস সাহেবের জন্য একটা ভীষণ রকমের বড় একটা ভিক্টরি। এখন চ্যালেঞ্জ হচ্ছে, ধরো যে বিএনপি, জামাত, এনসিপি, এটা তো সবাই এক সুরে কথা বলে না। এখন দেশে ফিরে যে তারা যদি 3 সুরে কথা বলে, তখন প্রশ্ন উঠবে, ভাই তোমরা কি এটা অ্যান্টিসিপেট করতে পারোনি? তোমাদেরও তো ব্যর্থতা আছে, তোমরা কোন মুখে গেলে? জেনেই গেলে কি, নাকি ইউনূসকে এম্বারাস করবার জন্য এই কাজটা তুমি করলে? এ প্রশ্ন উঠতে পারে। আমার নিজের ধারণা যে, প্রাথমিকভাবে কথা বলে, কথা শুনে আমার যে ধারণা হয়েছে যে এরা এর জন্য প্রস্তুত ছিল না। এরা পুরোপুরি রিলাই করেছে সরকারের ব্যবস্থার উপরে। জি, ফলে সরকারের পুরো ব্যবস্থার ব্যাপার, উপরে রিলাই করে, কিন্তু একই যাত্রায় ভিন্ন ফল হলো। জামাতের জন্য একরকম তাদের স্বাগত স্লোগান দিয়ে তিনি চলে গেলেন জামাতের নেতা, বিএনপি আর এনসিপি অসহায় এতিমের মতো ডিম নিক্ষিপ্ত হলো বা গালিগালাজ খেলো। কারেক্ট জি, কারেক্ট, তাহলে ঠিক ঠিক। এটিও দেশের রাজনীতিতে আসলে কি বার্তা? আমার আমি আবারও বলি, এটাকে এত বড় করে না দেখি আমরা, এটি একটি ঘটনা, এরকম ঘটনা, রাজনৈতিক ঘটনা আরো ঘটবে, ঘটতে পারে। এর ফলে যে একদম একটা আর্থকোয়েক হয়ে গেছে তা কিন্তু নয়। এটা আমরা এখন মুখরোচক বলে এটাকে নিয়ে আমরা কথা বলছি আমরা, কিন্তু আগামীকাল যখন নতুন ঘটনা ঘটবে, যখন ইউনূস যাবেন জাতিসংঘে 26 তারিখে ভাষণ দেবেন, আমাদের নজরটা অন্যত্র চলে যাবে। তার চেয়ে বড় আমাদের কাজ নজর না হয় অন্যদিকে গেল, আমাদের আসলে অনেক বড় বড় ঘটনা থেকে নজর সরে যায়, কিন্তু নজর চলে গেল অন্যদিকে। কিন্তু এই যে তারা যে হেনস্থার শিকার হলেন, তারা কি এই বিষয়টাকে খুব নজর এড়িয়ে দেবেন যে আসলে কোনো ঘটনাই ঘটে নাই, জামাতের নেতা মহাশান শওকতের সাথে বা ডক্টর ইউনূস চলে গেছেন, জামাতের নেতাও চলে গেছেন, আর তারা আক্রান্ত হলেন? আমার মনে হয় না যে ব্যাপারটা জামাত বনাম বিএনপি ভাবে কেউ দেখেছে। আমি প্রথম শুনছি আপনার কাছ থেকে যে আপনি জামাতকে এবং বিএনপিকে আলাদা করে চিহ্নিত করছেন। আহ, ব্যাপারটা তা ঘটেনি অন দ্য গ্রাউন্ড, মাটিতে তা ঘটেনি। এটা পিওরলি মিসকমিউনিকেশন, পিওরলি মিসম্যানেজমেন্ট।
এর বেশি কিছু নয়। এবং এই মিসম্যানেজমেন্টের ফায়দা একমাত্র পেয়েছে জি। আওয়ামী কিন্তু লীগ। কিন্তু আচ্ছা, মিসম্যানেজমেন্ট এটা না হয় কর্তৃপক্ষের মিসম্যানেজমেন্ট, কনসুলেটের মিসম্যানেজমেন্ট বা তাদের, কিন্তু আপনি বলছেন জামাত আর বিএনপিকে আলাদা করে দেখার সুযোগ নেই। আপনি আর আমি যদি একসাথে একটা জায়গায় যাই, আপনাকে এসে স্লোগান দিয়ে স্বাগত জানিয়ে নিয়ে গেল আর আমাকে অসহায়ের মতো রেখে গেল, মানে আপনি কি দেখবেন না যে আপনার সাথে যিনি আসছেন তিনি একজন সিনিয়র নেতা বা বড় দলের অন্যতম নেতা, তারা তারা কোথায় যাচ্ছেন সেটি, এটিকে আসলে এটি কি সৌহার্দ্যের মধ্যে পড়ে না, বা এটি একটা স্বাভাবিক কালচার না? এগেইন আমি বলছি যে এই কাজটি করতে ব্যর্থ হয়েছে। আবার বলি, ইউনূস সাহেব বেরিয়ে গেছেন ভিআইপি প্রোটোকল দিয়ে, তাকে আমেরিকার সিকিউরিটি তাকে প্রোটেক্ট করছে এবং সবার নজর তার দিকেই। এবং যে মুহূর্তে তিনি বেরিয়ে গেলেন, আমাদের এই অদক্ষ কর্মচারীরা মনে করলেন, সরকারি কর্মচারী মনে করলেন আমার কাজ তো হয়ে গেছে ভাই। কারণ এদের রিসিভ করবার জন্য 500 লোক আছে, 500 বিএনপি, 300 জামাত, 200 বা 100 এনসিপি আছে, আমার কিছু করার নেই। এই যে ভুল অঙ্কটা তারা করেছেন, এই ভুল অঙ্কটা করার ফলে এটা হয়েছে। কারণ প্রত্যেকটা দলে কিন্তু লোক নিয়ে গেছে। এনসিপি, জামাত, ফখরুল সাহেব বলেছেন আমার 500 লোক ছিল, জামাত বলছে আমার 300-400 লোক ছিল, শুনতে পাচ্ছি সকালে এনসিপি লোকও গেছে। তাদের দায়িত্ব ছিল এদেরকে প্রোটেক্ট করা, তাই তো? সেই সেই উদ্দেশ্যে তো এরা গেছে, প্রোটেক্ট শুধু করা নয়, এদেরকে ওয়েলকাম করা। ফেল করেছে, এই ফেলার তো তার মানে হয় সর্বপক্ষের একটা ফেলিয়ার মিলে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু আমার এই যে বিবেচনায়। বেছে বেছে তিনটি দল থেকে নিয়ে আসলে, আমরা অতীতেও দেখেছি যে কোনোখানে প্রধান দল হিসেবে তিন দলকে দেওয়া হয়, বিএনপি, জামাত এবং সাথে আসে এনসিপি। এখানেও আবার সেখানেও সমতা আনার জন্য শেষ মুহূর্তে এসে, শেষ দিনে যেদিন আসছে একজন সেদিন এসে একজন এই বহরে যুক্ত করা হলো। অন্য রাজনৈতিক দলের কাছে আসলে এখান থেকে কি বার্তা যায়? সমতা এই তিনটি দলের মধ্যে করা যায়, এই তিন দলকে আসলে সমান কিভাবে সমতা হয়? তাহলে বাকি দলগুলো কোথায়? এটি কি আসলে একটা বিভক্তির জায়গা তৈরি করছে, নাকি কি করছে? করবে। যারা যেতে পারলেন না, আসতে পারলেন না, তারা তো কমপ্লেন করবেনই। কিন্তু কিন্তু ইউনূস সাহেব কত লোককে আনবেন? দেশে 35টা, 100টা, 150টা রাজনৈতিক দল মিটিং করছে, 3 ডজন পলিটিক্যাল পার্টি মিটিং করছে ঐক্যমতের কমিটির সময়, সবাইকে নিয়ে আসবো আমি? ইউনূস সাহেব, অধ্যাপক ইউনূস এবং তার সরকার মনে করেছে যে এটি এরাই প্রধান রাজনৈতিক, 3টি প্রধান রাজনৈতিক দল, তাদেরকে নিয়ে যাচ্ছি আমি। এটা আমি কোনো অপরাধ দেখি না, বাট ইউর রাইট, এর ফলে যারা যেতে পারলেন না তারা তো প্রতিবাদ করতেই পারেন, কিন্তু আপনি অসন্তুষ্ট কি বোধ এটা বুঝে, করতেই পারেন। এটি একটা পুরনো প্রশ্ন, কারণ এটি আসলে বেশ অনেকদিন ধরে বিভিন্ন আয়োজন থেকে এই প্রশ্নটা আসছে যে এনসিপি কিভাবে প্রধান রাজনৈতিক দলে চলে আসে? তাদের এখনো নিবন্ধন হয় নাই, কোনোদিন ভোট করে নাই, গণ অভ্যুত্থানে তাদের নেতৃত্ব ছিল সব দল থেকে, অথচ বলা হয় সব দল থেকে এই গণ অভ্যুত্থানে গেছে। বিএনপির বড় স্টেক ছিল, জামাতের ছিল, কিন্তু বাকি দলগুলোর ছিল। নুরুল হক নূর আসলে 18 সাল থেকে এই আন্দোলনটা করছে, সব দলেরই ছিল। এনসিপি কিভাবে প্রধান দলের তালিকায় চলে আসছে? এটি একটি জটিল প্রশ্ন, কিন্তু আমরা এও জানি যে এনসিপি সবার চোখে, মিডিয়ার চোখে স্পেশালি, এই আন্দোলনের প্রধান চালিকা শক্তি বলে নিজেদেরকে স্থান করে নিয়েছেন। এতে আপনারও ভূমিকা আছে, হয়তো আমারও ভূমিকা আছে। এনসিপি যে প্রধান শক্তি তার একটা প্রমাণ হচ্ছে এই যে ইউনূস সাহেব নিজে বলেছেন যে আমাকে অ্যাপয়েন্ট এরাই করেছে। ইউনূস সাহেব একথাই বলেছেন যে এরা হচ্ছে গিয়ে মেটিকুলাস ডিজাইনার, এরাই আন্দোলনটা করেছে। ফলে স্বীকৃতি তিনি হাইস্ট লেভেল থেকে পেয়েছেন, আপনি অস্বীকার করেন কি করে? ফ্রম দ্য হাইস্ট লেভেল তারা স্বীকৃতি পেয়েছে যে এই আন্দোলনের প্রধান শক্তি এরা। এখন বাইরে থেকে কারা কি করলো না করলো, এখন তাদের মধ্যে দ্বন্দ্ব বেড়ে দেখতে পাচ্ছি আমি, ওনারশিপ নিয়ে, ক্রেডিট নিয়ে। কিন্তু মিডিয়া তো, মিডিয়ায় তো এটাই প্রমাণিত হয়েছে, এবং এ নিয়ে তর্ক করার কোনো অবকাশ নেই। তা হচ্ছে যে এরা মিডিয়ার ডার্লিং। ফলে যদি কেউ অসন্তুষ্ট হয়, ভাই এটা তো তোমাকে ভোগ করতেই হবে, তুমি পারোনি মিডিয়াকে বিট করতে, এদেরকে বিট করতে মিডিয়ার অ্যাটেনশনের জন্যে। মানে তাহলে লেভেল প্লেইং ফিল্ডের কি বার্তা আসলে যাচ্ছে, যে কারা প্রধান দল, তাদের মধ্যে কারা আসলে গণ অভ্যুত্থানের প্রধান নেতৃত্বে ছিল? এখান থেকে সামনের নির্বাচনে অনেকেই শঙ্কা করছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে, এমনকি বিএনপিও এই শঙ্কা করেছে, বিএনপিও এই কথা বলেছে, লেভেল প্লেইং ফিল্ডের কথা বলেছে। সেই বিষয়ে কি বার্তা যাচ্ছে? লেভেল প্লেইং ফিল্ডটা কি? এর মানে হচ্ছে যে সবাইকে সমানভাবে অংশগ্রহণের সুযোগ দেওয়া, এটা লেভেল প্লেইং ফিল্ড। আমাদের যখন আমেরিকা প্রতি বছরই বলতো যে আমাদের ফিল্ডটা লেভেল প্লেইং ফিল্ড নয়, তার কারণ অপোজিশনটা এক্সক্লুডেড, বিরোধী পক্ষ নানাভাবে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হতে পারছে না। সে কারণেই বলা হচ্ছে যে খেলার ম্যাটটা সমান নয়। এখন তো সমান, সবাই সংযুক্ত হতে পারছে। এখন কে একটু বেশি অ্যাটেনশন পেলো, কি কম অ্যাটেনশন পেলো, এর ফলে ফিল্ডটা কিন্তু আনলেভেল হয়ে যায় না। কেমন? ইটস এ পলিটিক্যাল ফাইট। এই ফাইটটা আপনাকে ভেতরে বাইরে করতে হবে।
আপনি না পারলেই বলবেন ফিল্ডটা লেভেল না, অভিযোগ করলে আমি হাসবো, এর বাইরে তো কিছু নয়, এটা নিয়ে উত্তেজিত হওয়ার কিছু নেই, ফিল্ডটা প্রিটি লেভেল। এই অর্থে যে সবাই সমানভাবে এই নির্বাচনী প্রক্রিয়ায় রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হতে চাইলে যুক্ত হতে পারেন, এবং সবাই হচ্ছিল সমানভাবে তারা। পারে, কিন্তু কেউ কেউ একটু বেশি পারে আর কি, বেশি সুবিধা পায়, সেটি কি আপনি চোখে বলতে পড়বে না? পারেন যে বিএনপির সাথে একটা অলিখিত চুক্তি হয়েছে কি, প্রশ্ন করতে পারেন আপনি। বিএনপির সঙ্গে, জামাতের সাথে এনসিপির সঙ্গে অলিখিত চুক্তি হয়েছে কি? অলিখিত চুক্তি হয়তো হতে পারে, মূলত পারসেপশনের কারণে। কারণ আপনারা জানেন লন্ডনে যে ঘটনা ঘটলো, তারেক সাহেবের সাথে ইউনূস সাহেবের সাক্ষাৎকার ইত্যাদি ইত্যাদি, একটা পারসেপশন তৈরি হয়েছে। আমরা কোনো কনক্রিট প্রমাণ পাইনি, কিন্তু প্রমাণটা কি পাচ্ছি আমরা, যে এই নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে প্রত্যেকের যুক্ত হবার সুযোগ রয়েছে, প্রত্যেকে যুক্ত হতে পারেন। এবং যেমন এখন তর্ক উঠেছে শাপলা শাপলা কি বলে প্রতীক নিয়ে, এটি তো আইনি প্রক্রিয়া। আইনি প্রক্রিয়া কাউকে তো ফেভার যদি করে, সেক্ষেত্রে প্রশ্ন উঠবে। এখন পর্যন্ত আমাদের চোখে এমন কোনো প্রমাণ পাইনি আমরা বড় বড় মাপের, যে কোনো দলকে বৈষম্য করা হচ্ছে, সবাই রাজনীতি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আছে। আমি অন্ততপক্ষে এই এই জি, আপনি ছাড়টুকু এই দেবো, কনক্লুশনে আসছেন। আর আমি এখানে ছাড়টুকু দেবো। আওয়ামী লীগের তো রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ হয়ে আছে, কিন্তু জাতীয় পার্টি কি বৈষম্যের শিকার হচ্ছে দেশে? তারা এখনো নিষিদ্ধ না, কিন্তু সামনে নির্বাচন করতে পারবে কিনা, বা তারা কোনো আয়োজন করতে পারে না, এটাকে আপনি কিভাবে দেখেন? তাদের নিষিদ্ধের দাবিতে আন্দোলন চলছে। আচ্ছা, আবারও বলি আপনাকে, আপনি তো পলিটিক্যাল পার্টি, আপনার ওজন কতটুকু, আপনার পেছনে শক্তি কতটুকু, আপনি তা প্রমাণ করুন। সরকার তো না করছে না, তুমি মিটিং করতে পারবে না, বাধা দিচ্ছে তাকে পলিটিক্যাল অ্যাক্টররা। মিটিং করলে এনসিপি যে ধাক্কা দিচ্ছে, মিটিং করলে অন্য কোনো দল যে আপনাকে ধাক্কা দিচ্ছে, এ তো পলিটিক্যাল টাসেল একটা আপনার সাথে। আপনি 15 জন না নিয়ে 150 লোক নিয়ে দাঁড়ান না কেন মঞ্চে? ফলে ক্ষমতাটা আপনার থাকতে হবে আপনার রাজনৈতিক এক্সপ্রেশনটা প্রকাশ করবার জন্য, এস্টাবলিশ করবার জন্য। জাতীয় পার্টি তো পারছে না, তার নিজেরাই বিভক্ত, 14 রকম ভাগে তারা বিভক্ত হয়ে আছে, তাদের কি পলিটিক্যাল ওয়েট আছে এই এই মুহূর্তে? তাহলে যদি এইরকম 14 রকম বিভক্ত একটা দল, যাকে আসলে শেখ হাসিনাও জিন্দা লাশ বলে গিয়েছিলেন জাহাঙ্গীর কবির নানকের সাথে ফোন আলাপে, তাকে নিষিদ্ধ করার জন্য এত উঠে পড়ে লেগেছে কেন? একদম রাজপথে নেমে গেল জামাত সহ ইসলামী দলগুলো, বাকি বাকি আরো এইটা দাবি সহ। প্রমাণ করবার জন্য, যে আওয়ামী লীগ এবং তার দোসররা, জাতীয় পার্টি তো আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের দোসররা এই নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না। এটা তাদের লেজিটিমেট, আমি মনে করি, একটা পলিটিক্যাল ডিমান্ড। এরা সবাই গত 15 বছর এই স্বৈরাচারকে ঢাল হিসেবে দাঁড়িয়েছিল। ফলে আমি দাবি করতেই পারি, একে আমি চাই না। দাবিটা মানা হবে কিনা পরের কথা, এটা কতটা ডেমোক্রেটিক এটা পরের কথা, দাবি তো করতেই পারি। আপনি অস্বীকার করেন যে জাতীয় পার্টি আওয়ামী লীগকে ডিফেন্ড করেনি, তাকে প্রোটেক্ট করেনি, এবং এখনো এক অর্থে করে যাচ্ছে। ফলে অন্য পক্ষ, এগেইন, এটা একটা রাজনৈতিক প্রক্রিয়া, ইটস এ পলিটিক্যাল প্রসেস। এই প্রসেসের মধ্যে আপনাকে অ্যাসার্ট করতে হবে, আপনাকে প্রমাণ করতে হবে যে না, আমি এনাফ ওয়েট ক্যারি করি, যে ওয়েটটাই আমাকে রাজনীতিতে আসন তুলে দেবে। আমাদের দেশের রাজনীতিতে অনেক অনাকাঙ্ক্ষিত, নজিরবিহীন বা ধারণাই ছিল না এমন অনেক ঘটনা ঘটে যায়। গণ অভ্যুত্থানও একটা, অনেকের চোখে এরকমই ধারণার বাইরে একটা ঘটনা ঘটে গেছে। সামনে আবার এরকম ধারণার বাইরে কোনো ঘটনা ঘটে গেলে এই যারা গণ অভ্যুত্থানের পক্ষে ডক্টর ইউনূসের সাথে সঙ্গী হয়ে যাচ্ছেন আসছেন, তাদের সাথেও এরকম আচরণ হবে না তো? মানে এক সময় কিন্তু আপনার মনে আছে নিশ্চয়ই, গয়েশ্বরচন্দ্র রায় বলেছিলেন যে এখন ছাত্রলীগকে বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে, ভবিষ্যতে আমাদের করা হবে না, তার গ্যারান্টি কি? গয়েশ্বরচন্দ্র রায় এমন একটা বক্তব্য দিয়েছিলেন। উত্তর তো আপনি দিয়েই দিচ্ছেন। যদি আপনি পরাজিত পক্ষ হন, যারা জিতবে তার হাতে আপনার ট্রিটমেন্টটা কি হবে? আওয়ামী লীগ কেন আজকে এইভাবে হয়রানির শিকার? তারা পরাজিত বলেই তো। যদি আগামীকাল খেলা বদলে যায়, খেলা ঘুঁটি বদলে যায়, এখন যারা ক্ষমতায় তারা ক্ষমতা থেকে বেরিয়ে যান, ফলে নতুন যারা ক্ষমতায় আসবে তারা তো ব্যবস্থা নিতেই পারে, শিওর। কিন্তু আমি মনে হয় না যে ঘটনাটা অত দ্রুত তেমন কোনো 360 ডিগ্রি বদলে যাবে, আমার তা মনে হয় না। যে প্রক্রিয়া এই মুহূর্তে বাংলাদেশে আছে, সেই প্রক্রিয়াটা ডিফেক্টিভ, সেই প্রক্রিয়াটার মধ্যে অনেক অনেক সমস্যা আছে বটে, বাট দ্যাটস প্রিটি স্টেডি। সবাই যা যাব আমার বিবেচনায় অনেক অনেক কথা বলছেন, নির্বাচন হবে কি হবে না। আমি দেখতে পাচ্ছি যে অধ্যাপক ইউনূসের সরকার তাদের সকল লিমিটেশন সত্ত্বেও তারা কিন্তু ধীরে ধীরে তাদের লক্ষ্যে ক্রমশ এগিয়ে যাচ্ছেন, এবং আই এম কোয়াইট শিওর ফেব্রুয়ারিতে তারা ডেলিভারিও দেবেন। আর একটা কথা আপনাকে বলি, আমি পার্সোনালি জানি, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, এরা কেউ থাকতে চায় না ক্ষমতায়। ডক্টর অধ্যাপক ইউনূস নিজে ডেফিনেটলি আর থাকতে চান না, কারণ তার ক্ষতি হচ্ছে, তার ব্যক্তিগত ক্ষতি হচ্ছে, তার রেপুটেশনের ক্ষতি হচ্ছে। তিনি পারলে আগামীকালই এই দায়িত্ব ছেড়ে দেন।
জি, জি, জি। এমন মানে প্রশাসনের এমন অবস্থা যে থাকলেই ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত তিনি হচ্ছেন। তার মানে আসলে জয় পরাজয় সবকিছুর নির্ধারক দিন শেষে আমাদের রাজনীতিতে। পুরো সব রাজনীতিতেই, সব রাজনীতিতেই আহ, যিনি জিতবেন সব ফুলের মালা তার জন্যে, হুম, আর যিনি হারবেন তার জন্য বড়জোর দু একজনের চোখের জল, এর বেশি তো কিছু নয়। একদমই। অনেক ধন্যবাদ জনাব হাসান ফেরদৌস। অনেকগুলো বিষয়ে আপনার বিশ্লেষণ জানার সুযোগ হলো। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।